বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শাপলা না পেলে বাদ দিতে হবে ধানের শীষ প্রতীক, এমন আলটিমেটাম দিয়ে রেখেছে এনসিপি। এতে বেশ চটেছেন বিএনপির নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুলের প্রশ্ন, নিজেদের প্রতীক না পাওয়ার কষ্টে কেন অন্যের প্রতীক নিয়ে টানাটানি? কিন্তু এনসিপির নেতারা প্রকাশ্যে বলছেন শাপলা প্রতীকই তাদের লাগবে। শাপলার জায়গায় বেগুন লাউ প্রতীক বাছাইয়ের প্রস্তাবে নির্বাচন কমিশনের উপর বিরক্ত এনসিপির নেতারা। তাদের দাবি, কেন শাপলা দেওয়া হবে না সেটার যুক্তিযুক্ত কোনো উত্তরও পাচ্ছেন না তারা। এ কারণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেই বসেছেন, হয় শাপলার প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে। আমরা শাপলা প্রশ্নে যেটা বলবো, এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না এবং শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং শাপলার অবস্থানে আমরা রয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, ওনারা এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই, আমরা এখন প্রতীক প্রশ্নে নেই। আমরা মনে করছি যে প্রতীক প্রশ্নে তারা অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে, অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে। আমরা মনে করি যে এই মাসের মধ্যেই এটা জাতির সামনে স্পষ্ট হবে এবং এই মাস পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখব। আমরা এখনই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি না, তবে অনেকে আমাদেরকে এখানে বলেছেন নির্বাচন কমিশনের মধ্যে যে আপনাদের কি ঘেরাও বা এরকম কোনো দেওয়ার চিন্তাভাবনা। আমরা এটা ডিরেক্টলি বলেছি যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাই। এটা একটা প্রতিষ্ঠান, তবে এই প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠান মাফিক না চলে, ফেয়ার জাস্টিস যদি না হয়, তার নথি যদি হারিয়ে যায়, নথি যদি এখান থেকে কেউ চুরি করে নিয়ে যায়, যদি নথি টাকার বিনিময়ে চলে যায়, এজেন্সির বিনিময়ে চলে যায় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কোনো নিরাপত্তা না থাকে, সেই প্রতিষ্ঠান রক্ষা করা আমাদের দায়িত্ব এবং এই রক্ষা করতে যদি আমাদের মৃত্যু হয়, সেই মৃত্যু আমরা হাসিমুখে বরণ করতে প্রস্তুত। এনসিপির এই নেতার এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা অনুযোগের সুরেই বলেছেন, এনসিপি কি প্রতীক পাবে সেটি নিয়ে বিএনপি কিছু বলেনি, তাহলে শুধু শুধু বিএনপির ধানের শীষ নিয়ে কেন টানাটানি হচ্ছে? আজকের সংবাদপত্র দেখলাম কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? মির্জা ফখরুলের অভিযোগ, ধানের শীষকে আটকাতেই এই হুমকি ধামকি, কোনো কিছুর বিনিময়েই বিএনপিকে আটকানো যাবে না। টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে, যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ঠিক কিনা বলেন? এই কথাটা হচ্ছে প্রধান কথা। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে, যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ঠিক কিনা বলেন? এই কথাটা হচ্ছে প্রধান কথা। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য। জনপঞ্চাশেক কর্মী সমর্থককে নিয়ে চলছে উঠান বৈঠকের প্রস্তুতি। সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি গ্রামে এই বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তবে নির্বাচনের প্রস্তুতিতে কর্মী সমর্থকরা মাঠে নামলেও উল্লাপাড়ায় দলটির প্রার্থী কে হবেন সেটা এখনও নির্দিষ্ট হয়নি। সরেজমিনে দেখা গেছে অন্তত 6 জন সম্ভাব্য প্রার্থী মাঠে আছেন দলীয় সমর্থন পাওয়ার আশায়। আমাদের ইউনিয়নে গ্রামে গ্রামে আমাদের নির্বাচনী প্রচারণা চলতেছে, উঠান বৈঠক চলতেছে। যদিও আমরা একটু পরে বের হওয়ার একটা কারণ, আমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট, বিএনপির 5 থেকে 6 জন ক্যান্ডিডেট। এখন আমরা যার মতো আমরা ধানের শীষ প্রতীকের প্রচারণা চালাচ্ছি।
বিএনপি যখন উঠান বৈঠকে ব্যস্ত, সেই একই দিনে জামায়াতকেও দেখা যায় উল্লাপাড়ার করতোয়া নদীতে নিজস্ব কর্মসূচিতে। তাদের আয়োজন অবশ্য নৌকাবাইজ। উদ্দেশ্য সামাজিক সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ভোটারদের কাছে প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়া। উল্লাপাড়া উপজেলায় এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আমাদের প্রার্থী যায় নাই, এবং সেখানে এমন কোনো ভোটারও নাই যে ভোটারের সাথে আমাদের প্রার্থী যোগাযোগ হয় নাই, এরকম কোনো অবস্থা নাই। এবং আপামার জনসাধারণ কাছেই যাওয়া হয়েছে এবং ব্যাপক সাড়া ইনশাল্লাহ মিলেছে। উল্লাপাড়ায় এর আগে জামায়াতের কারো সংসদ নির্বাচনে জয়ী হওয়ার ইতিহাস নেই। আসনটিতে এতদিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। কিন্তু 5ই অগাস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেই। অন্যদিকে একক প্রার্থী ঠিক করে আগেভাগেই প্রস্তুতি শুরু করায় জামায়াত মনে করছে তাদের অবস্থান এমনকি নির্বাচনে জেতার মতো পর্যায়ে চলে গেছে, যদিও বিএনপি সেটা নাকচ করছে। যারা আজকে বিএনপি ভাইয়েরা আছে, তারা তাদের কিছু ভাইয়েরা আজকে চাঁদাবাজির এমনভাবে লিপ্ত, এমন কোনো জায়গা নাই যেখানে তারা এই কাজটা হাত দেয় নাই। জনগণের বিভিন্ন সুখে দুঃখে আমরা তার পাশে থেকেছি, জনগণ আমাদের দ্বারা নিরাপদ বোধ করছে। এই সমস্ত কারণে আমার বিশ্বাস যে তারা জনগণ তাদের থেকে মুখ ফেরত নিয়েছে। 5 তারিখের পরে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল, আমরা সেটা আজাদ ভাইয়ের নেতৃত্বে সেই বিশৃঙ্খলাটা কন্ট্রোল করেছি এবং উল্লাপাড়াতে বর্তমানে কোনো চাঁদাবাজি, হানাহানি, দখলদারি এগুলো কোনো কিছু আপনি পাইবেন না, যেটা এখন জামাত ইসলাম করতেছে। তাদের এরকম জনসমর্থন নেই যে বিএনপির সাথে নির্বাচন করে তারা জয়লাভ করবে। সিরাজগঞ্জে সংসদীয় আসন আছে 6টি। এর সবগুলোতেই জেতার কথা বলছে বিএনপি এবং জামায়াত উভয় দলই। এর বাইরে অবশ্য সিরাজগঞ্জে অন্য কোনো দলের প্রচারণা সেভাবে চোখেও পড়েনি। কিন্তু নির্বাচন নিয়ে স্থানীয় জামায়াত এবং বিএনপির যে সমীকরণ, সেখানে আলোচনায় আছে আওয়ামী লীগও। বিশেষত আওয়ামী লীগের ভোটাররা কাকে সমর্থন করবেন তার উপরও নির্ভর করছে অনেক কিছু। এই সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগের একেবারে সাধারণ কিছু সমর্থকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা পরিচয় প্রকাশ করতে চান না, তবে তাদের একটি অংশ এটি বলছেন যে তাদের ভাষায় আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হলে সেখানে তারা ভোট দিতে খুব একটা আগ্রহী নন। তবে তাদেরই আবার কেউ কেউ এটাও বলছেন যে তারা হয়তো শেষ পর্যন্ত ভোট দিতে যাবেন, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের ভোট নির্দিষ্ট কোনো দল যে পাবে তেমনটা নয়। তবে সিরাজগঞ্জের জামায়াত কিংবা বিএনপি উভয় দলই মনে করছে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের ভোট তারাই পাবেন। যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা এই পর্যায়ে সেই আন্দোলন সংগ্রামের পরে তারা বিএনপিকে ভোট দেবে, কারণ বিএনপি হচ্ছে একটি গণতান্ত্রিক দল। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পূর্ণ গণতন্ত্রে সকল দল রাজনীতি করার সুযোগ পাবে, সেই ক্ষেত্রে বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। কিছু সংখ্যক হয়তো এমন হতে পারে যে তারা ভোট দানের বিরুদ্ধে থাকতে পারে, আর অধিকাংশ লোক ভোটটা তাদেরকে দিবে যাদের দ্বারা তারা নিরাপদ। 5 আগস্টের পরে এই শ্রেণীর লোকেরা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার, যার ফলশ্রুতিতে এই হ্যারাসমেন্টটা জামাত ইসলামীর দ্বারা হয়নি, যার কারণে আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং সাপোর্টার ভোটার যারা আছে এরা আমাদের দ্বারা যেহেতু এই সমস্ত সমস্যার সম্মুখীন হয় নাই, সেহেতু আমাদের যেটা ধারণা, তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারি যে তাদের ভোটটা আমাদের দিকে আসবে ইনশাআল্লাহ। জামায়াত নানাভাবেই ভোটের মাঠে সমর্থন বাড়ানোর চেষ্টা করছে এবং সেটা শুধু সিরাজগঞ্জ নয়, বরং দেশের সবগুলো জেলাতেই আগাম প্রচারণাও শুরু করেছে তারা। একই সঙ্গে বিভিন্ন দলকে নিয়ে বিএনপি বিরোধী আলাদা একটি জোট করারও চেষ্টা করছে। এছাড়া কয়েকটি জনমত জরিপেও দলটির অবস্থান বিএনপির কাছাকাছি দেখা যাচ্ছে। কিন্তু বিএনপি কি নির্বাচনের মাঠে জামায়াতকে নিয়ে আদৌ চিন্তিত? চলতি সপ্তাহেই বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এমন প্রশ্নের খোলামেলা উত্তর দেন। না, কেন? ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? বিএনপি তো আগেও নির্বাচন করেছে, বিভিন্ন সময় বিএনপি নির্বাচন করেছে, কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে, প্রতিযোগিতা করেছে, উদ্বেগের কিছু নেই তো। সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাও বলেন, নির্বাচনে অংশ নিতে খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি। রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো? আমি তো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে
সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। কিন্তু দেশে যখন নির্বাচনের আবহ তৈরি হচ্ছে, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে কি হবে সেই প্রশ্ন উঠছে। সাক্ষাৎকারে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন তারেক রহমান। দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে, দেশের আইন সিদ্ধান্ত নেবে। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, আওয়ামী লীগের কি বাংলাদেশের রাজনীতিতে থাকা উচিত নাকি না? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই, যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না। জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে, তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। জনগণের সিদ্ধান্তের উপরে আমরা আস্থা রাখতে চাই। এই বিষয়ের সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ। সব মিলিয়ে বিএনপির কেন্দ্র এবং তৃণমূল সবখানেই জোর দেয়া হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠানের উপর। সে নির্বাচনে আওয়ামী লীগ থাক বা না থাক, কিংবা জামায়াতে ইসলামী যতই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলুক, বিএনপি মনোযোগ দিতে চায় নির্বাচনের প্রস্তুতিতে। সেক্ষেত্রে তারেক রহমান দেশে ফিরলে সেটা দলটির প্রস্তুতি এবং গণসংযোগে নতুন মাত্রা এনে নির্বাচনে জয়ের রাস্তা সহজ করবে বলেই বিশ্বাস দলটির নেতাকর্মীদের। অন্যদিকে ইতিহাসের সবচেয়ে সুসময়ে থাকা জামায়াতও কর্মসূচিতে নানা পরিবর্তন এনে আত্মবিশ্বাসী বিএনপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা। The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার অর্থনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া কোরিনা মাচাদো। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল 3টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। The Nobel Peace Prize for 2025. ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানায় নোবেল কমিটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেনেজুয়েলায় গণতন্ত্রের আন্দোলনের নেত্রী হিসেবে মারিয়া কোরিনা অনন্য সাহসের উদাহরণ। লাতিন আমেরিকার দেশটিতে রাজনৈতিক বিরোধিতার মধ্যে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ঐক্যের প্রতীক। 20 বছর ধরে গণতান্ত্রিক অধিকার, ন্যায্য নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে কাজ করছেন মাচাদো। তবে এবারের পুরস্কারকে ঘিরে আলোচনার কেন্দ্রে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছেন তিনি একাই বিশ্বের 8টি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। তিনি বারবার বলেছেন এবছরের নোবেল পুরস্কারটি তারই প্রাপ্য, আর তিনি এই পুরস্কার না পেলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান। 6 অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের স্বীকৃতির মধ্য দিয়ে শুরু হয় এবছর নোবেল ঘোষণার আনুষ্ঠানিকতা। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী নিয়ে গবেষণা করে নোবেল জেতেন মারি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল, সিমন সাকাগুচি। পরদিন পদার্থবিজ্ঞানে নোবেল পান জন ক্লার্ক, মিশেল ডেভরেট ও জন মার্টিনেস। তারা বৈদ্যুতিক সার্কিটে শক্তির কোয়ান্টাইজেশন ও কোয়ান্টাম টানেলিং নিয়ে গবেষণার জন্য এই স্বীকৃতি পান। ধাতু জৈব কাঠামো উদ্ভাবন করে 8 অক্টোবর নোবেল জেতেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমুরিয়াগি। 9 অক্টোবর সাহিত্যে নোবেল পান হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাসনাহোরকাই। নোবেল কমিটির ভাষায় মহাবিশ্বের ভয় ও বিশৃঙ্খলার মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে লাজলোর মনোমুগ্ধকর ও দূরদর্শী লেখা। এবার নোবেল শান্তি পুরস্কার কে পাবেন তা নিয়ে পুরো বছর জুড়ে সারা বিশ্বে আলোচনা চলছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নোবেল পুরস্কারটি জিতবেন, কারণ ট্রাম্প দাবি করেছিলেন তিনি বেশ কয়েকটি যুদ্ধ বন্ধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন, তাই নোবেল পুরস্কার তারই প্রাপ্য। শুধু তাই নয়, তার মিত্র দেশগুলোর পক্ষ থেকেও তাকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারে শান্তি পুরস্কার দিয়েছে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে। 10 অক্টোবর এই ঘোষণা দেওয়া হয়। মূলত ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার লড়াইয়ে অসাধারণ সাহসিকতা ও নেতৃত্ব প্রদর্শনের জন্য মাচাদোকে এ বছরের শান্তি পুরস্কার দেওয়া হয়েছে।
এ ঘোষণার পরপরই এক সাংবাদিক নোবেল কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রাইডেন্সকে প্রশ্ন করেন, ট্রাম্পকে নিয়ে চলা প্রচারণা ও আন্তর্জাতিক মহল থেকে আসা চাপ কি কোনোভাবে কমিটির আলোচনার কাজে প্রভাব ফেলেছে? জবাবে নোবেল কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রাইডেন্স বলেন, আমরা শত বছর ধরে এইরকম প্রচারণা, চিঠি, এমনকি মিডিয়ার উত্তেজনা দেখে আসছি। প্রতি বছর আমাদের কাছে হাজার হাজার চিঠি আসে, কিন্তু এসব কিছুই কখনো সিদ্ধান্তে প্রভাব ফেলে না। নোবেল পুরস্কার কেবলমাত্র পুরস্কার প্রাপকের কাজ ও আলফ্রেড নোবেলের উইলের শর্ত অনুযায়ী প্রদান করা হয়। তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক বিবেচনায় নয়, শান্তি প্রতিষ্ঠার বাস্তব কাজের ভিত্তিতেই পুরস্কারটি প্রদান করি। তবে নোবেল পুরস্কার ঘোষণার পর হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিতে বেশি গুরুত্ব দিয়েছে। তবুও প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি, চুক্তি ও মানব জীবন বাঁচাতে কাজ চালিয়ে যাবেন। তার হৃদয় মানবতার জন্য নিবেদিত, তার ইচ্ছাশক্তি পাহাড় সরাতে পারে। তবে নোবেল না পাওয়ার পর ট্রাম্প নিজে মুখ খুলেননি, যদিও সেপ্টেম্বর মাসে এক সমাবেশে তিনি বলেছিলেন, আমি যদি নোবেল না পাই সেটা যুক্তরাষ্ট্রের জন্যই বড় অপমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হামাস গাজা শান্তি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে। মিশরে দীর্ঘ আলোচনার পর তারা একটি চুক্তিতে সই করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, সব জিম্মিকে শিগগিরই মুক্তি দেয়া হবে এবং ইসরায়েল তাদের সেনাবাহিনীকে নির্ধারিত সীমারেখায় সরিয়ে নেবে। তিনি বলেছেন, এই চুক্তি চিরস্থায়ী শান্তির পথে প্রথম পদক্ষেপ। ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার মধ্যস্থতা করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা। এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, আজ থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এর ফলে 2 বছর ধরে চলমান ইসরায়েলি হামলার অবসান ঘটতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার সরকার আজ আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে অনুমোদন দেবে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তির উদ্দেশ্য হল গাজায় যুদ্ধের অবসান, ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার, মানবিক সহায়তায় প্রবেশ নিশ্চিত করা এবং বন্দি বিনিময় বাস্তবায়ন করা। চুক্তির খবরে গাজায় খান ইউনিসের অন্ধকার রাস্তায় এবং তেল আভিভের হোস্টেজের স্কোয়ারে আনন্দ ছড়িয়ে পড়ে। ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরাও এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে এখনও ইসরায়েল ও হামাসের মধ্যে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বাকি আছে। এখন পর্যন্ত জানা তথ্য অনুযায়ী এই চুক্তিতে 250 জন ফিলিস্তিনি বন্দী এবং যুদ্ধ শুরুর পর থেকে গাজা থেকে আটক 1700 জনকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। হামাস এখনও ইসরায়েল থেকে মুক্তির জন্য নির্ধারিত বন্দীদের পূর্ণ তালিকা পায়নি, তবে কয়েক ঘন্টার মধ্যেই এটি ঠিক হতে পারে। ইসরায়েল প্রতিদিন ত্রাণবাহী 400টি ট্রাক গাজায় ঢোকার অনুমতি দেবে, যা পরবর্তী ধাপে আরও বাড়ানো হবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ধাপে ইসরায়েলি 20 জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। এই চুক্তিটি বড় ধরনের অগ্রগতি হলেও এটি কেবল প্রথম ধাপ। এটি একটি যুদ্ধবিরতি, পূর্ণ শান্তি চুক্তি নয়। ইসরায়েলি সরকার বৃহস্পতিবার এই চুক্তির ওপর ভোট দেবে। যদি তা অনুমোদিত হয়, তাহলে ইসরায়েলকে 24 ঘন্টার মধ্যে গাজার একটি নির্ধারিত এলাকা থেকে সেনা সরাতে হবে, জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। সেনা প্রত্যাহারের পরই 72 ঘন্টার সময়সীমা শুরু হবে, যার মধ্যে হামাস জীবিত জিম্মিদের মুক্তি দেবে। হোয়াইট হাউসের এই কর্মকর্তা জানিয়েছেন, সোমবার থেকেই জিম্মি মুক্তি প্রক্রিয়া শুরু হতে পারে। এখন পর্যন্ত যা ঘোষণা হয়েছে তা ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার কেবল প্রথম ধাপ। এই পরিকল্পনা ইসরায়েল পুরোপুরি গ্রহণ করেছে, তবে হামাস আংশিকভাবে সম্মত হয়েছে। যেসব জটিল বিষয়ের সমাধান হয়নি তার মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ। এটি ট্রাম্পের পরিকল্পনার মূল দাবি হলেও হামাস বলেছে তারা কেবল তখনই অস্ত্র ছাড়বে যখন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা। ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে, ভবিষ্যতে গাজার প্রশাসনে কোনো ভূমিকা রাখবে না হামাস। এর পরিবর্তে একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট ফিলিস্তিনি কমিটি সাময়িকভাবে গাজা শাসন করবে, পরে তা হস্তান্তর হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে। তবে নেতানিয়াহু আগেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকার বিষয়ে আপত্তি জানিয়েছেন, যদিও ট্রাম্পের পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন। অন্যদিকে হামাসও বলেছে তারা গাজার শাসনে কিছুটা ভূমিকা রাখবে বলে আশা করছে। নেতানিয়াহুর জোটের উগ্র জাতীয়তাবাদী নেতারা, যারা গাজায় পুনরায় ইহুদি বসতি স্থাপন করতে চায়, তারা এই প্রস্তাবে তীব্র আপত্তি জানাতে পারেন। বিশ্ব নেতারা সব পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এই ভোগান্তির শেষ হওয়া উচিত।
তিনি প্রতিশ্রুতি দেন যে জাতিসংঘ এই চুক্তির পূর্ণ বাস্তবায়নে সহায়তা করবে এবং গাজায় ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম বাড়াবে। তুরস্ক, কাতার ও মিশর এই চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে মুখ্য ভূমিকা রাখলেও হামাসের অন্যতম প্রধান সমর্থক ইরান এবার অস্বাভাবিকভাবে নীরব থেকেছে। তেহরান সরাসরি কোনো সমালোচনা না করে বলছে, হামাস আত্মসমর্পণ করেনি, বরং এই চুক্তি হামাসের বিজয়। Unfortunately, great negotiators on the other side also, but it's something I think that will happen, got a good chance of happening. ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। মার্কিন প্রেসিডেন্ট নিজেই এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়নে এ সমঝোতার প্রশংসা করে বলেছেন, আজ ইসরায়েলের জন্য একটি দারুণ দিন। This is having a great change in our region. There are opportunities for peace that we intend to realize. We're working together on this. এই সমঝোতায় অনুমোদন দিতে তার সরকারকে রাজি করানোর কথাও বলেছেন নেতানিয়াহু। পরে নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার এ নিয়ে টেলিফোনে খুবই আবেগঘন ও উষ্ণ কথাবার্তা হয়েছে। ওই ফোনালাপে তারা সব জিম্মির মুক্তি নিশ্চিত করে একটি ঐতিহাসিক চুক্তি অর্জনে সফল হতে পারার জন্য পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, তার সব প্রচেষ্টা ও বৈশ্বিক নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। আর প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রীকে তার দৃঢ় নেতৃত্ব এবং তার গ্রহণ করা নানা পদক্ষেপের জন্য অভিনন্দন জানিয়েছেন। এছাড়া দুজনেই ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলেও ওই বিবৃতিতে বলা হয়। গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে একমত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। Peace for the Middle East, it's a beautiful phrase and we hope it's going to come true, but it's very close. গতকাল নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লেখেন, খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেয়া হবে। সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে। বলা হয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যকার সমঝোতার বিষয়ে মধ্যস্থতাকারী কাতার পরে আরও বিস্তারিত জানাবে। এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির জন্য মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে আরও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচকেরা একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। Beautiful phrase and we hope it's going to come true, but it's very close. But it's something I think that will happen, got a good chance of happening. I may go there sometime toward the end of the week. ট্রাম্প জানান, চুক্তিতে পৌঁছানো গেলে সেটার ঘোষণা দিতে সপ্তাহান্তে তিনি মিশর সফরে যাবেন। আগামী শনিবার নাগাদ তিনি মিশরের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে পারেন। ওয়াশিংটনের হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল বুধবার একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখন ওই কক্ষে প্রবেশ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্পের হাতে মার্কো রুবিও একটি চিরকুট ধরিয়ে দেন। ট্রাম্প চিরকুটটি পড়েন। এরপর ট্রাম্প চিরকুটে কী লেখা রয়েছে সেটা সবাইকে জানান। ট্রাম্প বলেন, পররাষ্ট্রমন্ত্রী মাত্রই আমাকে একটি নোট দিলেন। আমরা মধ্যপ্রাচ্যে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। তাদের খুব শিগগির আমাকে প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্যের কিছু সমস্যা সমাধানের চেষ্টা করার জন্য আমাকে এখনই যেতে হবে। Yeah, I was just given a note by the Secretary of State saying that we're very close to a deal in the Middle East. And they're going to need me pretty quickly. হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনের ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে আগামীকাল শুক্রবার সকালে পূর্ব নির্ধারিত